সকালে নাস্তা শেষে প্রীতি রেডি হয়ে নিয়েছে। রূপক বাহিরে অপেক্ষা করছে। প্রীতিকে কলেজে নামিয়ে দিয়ে থানায় যাবে। শাশুড়ির কাছে বলে ব্যাগ নিয়ে প্রীতির দৌড়ে বেরিয়ে আসে। রূপক জিপের দরজা খুলে দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। গাড়িতে আর কেউই কথা বলেনি। প্রীতিকে নামিয়ে দিয়ে রূপক ছুটল থানার দিকে। প্রথম ক্লাস হওয়ায় স্যাররা প্রথমেই সবার সাথে পরিচিত হয়ে নিচ্ছে। প্রীতির একটা মেয়ের সাথে পরিচয় হয়। নিজে থেকেই মেয়েটা প্রীতির সাথে কথা বলা শুরু করে। হাই, আমি আরমিন। আর তোমার নাম কি? প্রীতি মুচকি হেসে জবাব দিল, আমার নাম প্রীতি। আরমিন উৎসাহ নিয়ে বলে, ওয়াও, অনেক সুন্দর নাম। তুমি আমার বন্ধু হবে? প্রীতি ঠোঁট বাঁকালো। মেয়ে মেয়ে হয় বান্ধবী, আর এই মেয়ে বলছে বন্ধু। প্রীতিকে আরচোখে তাকাতে দেখে আরমিন বলল, কি হলো, হবে না আমার বন্ধু? প্রীতি দাঁত বের করে হেসে দিয়ে বলে, আচ্ছা। কথা জুড়ে দিল আরমিনের সাথে। দুনিয়া যত সব আজগুবি কথা আছে সব বলেই প্রীতি আরমিনের মাথা খারাপ করে দিয়েছে। আরমিন মনে মনে বলছে, এতক্ষণ বন্ধুত্ব করবে না, আর এখন আমার কানের সব পোকা মেরে ফেলতেছে। আল্লাহ, এরা থামাও। ক্লাস শেষ করে প্রীতি রিক্সা ডেকে বাড়িতে চলে আসে। রূপক বলে দিয়েছে রিক্সায় করে চলে আসতে, হেঁটে হেঁটে যেন না আসে। দুপুরের খাবার খেয়ে প্রীতি ছাদে চলে গেল। দোলনায় বসে দুলছে। রুবি এসে পাশে বসলো। খুব ভালো লাগছে তাই না? প্রীতি খিলখিল করে হেসে উঠল। দোলনায় চলতে আমার খুব ভাল লাগে। রুবির হুট করেই তরুণের কথা মনে পড়ল। তরুণও তো রূপকের মতো রুবির সব আবদার পূরণ করত, কিন্তু আফসোস, রুবি শুধু অভিনয়ই করে গেল। প্রীতিকে বলল, রূপক কি তোমাকে বলেছে ও তোমায় ভালোবাসে? প্রীতি দোল খেতে খেতে বলল, উনি বলেছেন আমি যদি ওনার সব কথা শুনি তাহলে আমাকে ভালোবাসবেন। আচ্ছা, আপনি এই কথা শোনার জন্য এত উদ্গ্রীব হয়ে কেন আছেন? রুবি থতমত খেয়ে আমতা করে বলল, না, আমি তো এমনিতেই। আচ্ছা, বাদ দাও এসব। প্রীতি বলল, আমি কি কথা উঠিয়েছি নাকি? প্রীতি এখনও কেন জানি রুবিকে আপন করে নিতে পারেনি। শুধু মনে হয় এই বুঝি রুবি রূপককে কেড়ে নিবে। তাই একই বাড়িতে এতদিন থাকার পরেও দুজনের মধ্যে তেমন একটা ভাব নেই। রোদে পুরো ঘেমে যাওয়ায় প্রীতি রুমে এসে প্যান্ট ছেড়ে বসল। রুবি ঘরে এসে অজ্ঞাত ব্যক্তিকে কল দিল। রাতের অন্ধকারে পুলিশ ফোর্স চারপাশ ঘিরে রেখেছে। সবাই আড়াল হয়ে বন্দুক তাক করে দাঁড়িয়েছে। মেয়েগুলোকে গাড়িতে মুখ হাত বেঁধে ফেলে রাখা হয়েছে। খাবার আর পানি না দেওয়ায় বসে যাওয়া ঢুলু চোখে একজন আরেকজনের গায়ে নেতিয়ে পড়েছে। যে গাড়িতে মেয়েগুলোকে রাখা হয়েছে সেই গাড়ির সামনের দিকে আসছে। কনস্টেবল নিজাম রূপককে জানিয়ে দিল গাড়িটা আসছে। রূপক বাকিদের অ্যালার্ট করে দিল। গাড়িটা সামনের দিকে আসতে সবাই মিলে ওই গাড়িটা আটকে ধরল। রূপক গাড়ির তালা ভেঙে ভিতরে ঢুকল। ভিতরটা পুরো ফাঁকা, কোনো মেয়ে নেই। উফ শিট বলে রূপক গাড়ির দরজা ফাঁদিয়ে আঘাত করল। সামনে এগিয়ে তার টিমকে বলল, মুভ। এদিকে নারী পাচারকারীরা একই রকমের 4টা গাড়ি নিয়েছে, যাতে করে পুলিশের হাতে পড়লেও বুঝতে না পারে কোন গাড়িতে করে মেয়েগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। একটা গাড়ি এক একটা রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রূপক টিম মেম্বারদেরকে কয়েক ভাগে ভাগ করে কয়েকটা পথে পাঠিয়ে দিয়েছে। সামনের স্টেশনে কল করে সেখানকার পুলিশদেরকেও অ্যালার্ট করে দিয়েছে সামনে যে গাড়িগুলো যাবে সেগুলো চেক করতে। একে একে সবগুলো গাড়ি চেক করেও কোনো হদিস পাওয়া গেল না। সবাই যখন হাল ছেড়ে দিয়েছে তখন রূপক নিজেই ছুটল সামনের স্টেশনে। দ্রুত গাড়ি চালিয়ে সামনের পুলিশ স্টেশনে পৌঁছালো। মাঝে মাঝে যে কয়েকটা গাড়ি আসছে সবগুলোই চেক করা হয়েছে। রূপক দাঁড়িয়ে রাগে 2 আঙ্গুলে কপাল ঘষে চলছে। সব গাড়ি চেক করেও কিছুই পেল না পুলিশ। সেই স্টেশনের অফিসার এবার বলেই দিলেন, আর চেক করা লাগবে না, সব গাড়িগুলো ছেড়ে দিতে। রূপকের চোখ পড়ল একটা স্কয়ার কোম্পানির ওষুধের গাড়ির উপর। গাড়িটা এখানে সোজা না এসে বাঁকা রাস্তায় টার্ন নিয়েছে। রূপকের মনে প্রশ্ন জাগলো, ওষুধের গাড়িটা সোজা মেন রোড দিয়ে না নিয়ে ড্রাইভার বাঁকা রাস্তায় কেন নিচ্ছে? আরেকটা গাড়ি চেক করতে গিয়ে কিছু মনে পড়তে রূপক ছুট লাগালো সেই ওষুধ কোম্পানির গাড়ির পিছনে। রূপককে ছুটতে দেখে বাকি পুলিশ ফোর্সও ওর পিছনে ছুটছে। পুরো স্টেশন খালি, সবগুলো গাড়ি অনায়াসে চলে যাচ্ছে। ওই ওষুধের গাড়ি থামিয়ে চেক করে ওষুধ ছাড়া কিছুই পেল না। এদিকে রাস্তা খালি দেখে মেয়েগুলো যে গাড়িতে আছে সেই গাড়ি ফুল স্পিডে টার্ন লাগালো। প্রথমে 4টা গাড়ি দিয়ে পুলিশকে কনফিউজড করেছে। এরপর স্কয়ার কোম্পানি 2টো গাড়ি দিয়ে কনফিউজড করে। যখন সবাই একদিকে ছুটল তখন অন্য ওষুধের গাড়ি যেটাতে মেয়েগুলোকে রাখা হয়েছে সেই গাড়ি রাস্তা পার হয়ে গেল। এবার আর তাদেরকে পাইকে। ড্রাইভার পিশাচের মতো হাসি দিয়ে বলল, শালার পুলিশ অফিসার, এই কামরুল 10 বছর ধরে মাইয়া মানুষ পাচারের গাড়ি চালায়, কেউ ধরতেই পারল না।
আর তুই 2 দিনের পুলিশ অফিসার হয়ে দৌড়ে ফেলবি? ভিতরে দুটো মেয়ে ফিট দিয়ে গাড়ির দরজায় আঘাত করছে। মুখ হাত পা বাঁধা থাকায় চিৎকার চেঁচামেচি করতে পারছে না। কনস্টেবল নিজাম গাড়িটির দিকে তাকিয়ে বলল, স্যার ওই যে গাড়িটা যাচ্ছে, মনে হচ্ছে কেউ ভিতর থেকে ধাক্কা দিচ্ছে। রূপক কিছু না ভেবে ওই গাড়ির পিছন দৌড়ালো। বেশি দূর যেতে পারল না, তার আগেই গাড়ি চলে গেল। রূপক গাড়ির নাম্বার দেখে নিয়েছে। পিছনে ব্যাক করে একটা বাইক নিয়ে অন্য রাস্তা দিয়ে গিয়ে গাড়িটার পিছু ধরল। সামনে যেতে পারল না। কিছুদূর গিয়ে একটা বড় মাঠের সামনে গাড়িটা থামল। সেখানে আরও 3টা গাড়ি আছে। রূপক ব্লুটুথ ঠিক করে নিয়ে বাকিদের জানিয়ে দিল চলে আসতে। তারা জানিয়েছে ওরা পিছনেই আছে। ওখান থেকে যে 3টা কার ছিল সেখান থেকে 4 জন লোক নেমে এসেছে। মুখ ঢাকা তাদের। 2 জন মধ্যবয়স্ক আর 2 জন 29-30 বছরের যুবক। পুলিশের গাড়ির আওয়াজ শুনে অজ্ঞাত 4 ব্যক্তি চমকে ওঠে। কেননা ওরা যেভাবে গাড়ি নিয়ে এসেছে সেটা পুলিশের জানারও কথা না। চারদিক থেকে পুলিশ ফোর্স ঘিরে ফেলেছে। আত্মরক্ষার জন্য আবার বন্দুকের ব্যবহার করলো 4 ব্যক্তি। গোলাগুলির মাঝখান থেকে ওই 4 জন কোথাও উধাও হয়ে গেছে। 4 জনের মাঝে একজনকে দেখে রূপকের সন্দেহ জেগেছে। মনে হচ্ছিল লোকটা পুলিশকেই হেল্প করার জন্য চেষ্টা করছে। কিন্তু পুলিশকেই যদি হেল্প করবে তাহলে সে এসবের সাথে কেন জড়িত থাকবে? 4 জন পালিয়ে যেতে রূপক গাড়ির তালা ভেঙে মেয়েগুলোকে বের করে আনে। রাতে রাতে পুলিশ ফোর্স দিয়ে সবাইকে বাড়িতেও পৌঁছে দেয়। মেয়েগুলোকে উদ্ধার করতে পারলেও আসল কালপিটদের ধরতে না পেরে রাগে ক্ষুব্ধ হয়ে যায় রূপক। থানা সব ঝামেলা শেষ করে বাড়িতে চলে যায়। প্রীতি আজ এখনও ঘুমায়নি। ঘুমে চোখ ভেঙে আসছে, তবুও টমের মতো পারছে না চোখের পাতায় কষ্টে মেরে চোখ খুলে রাখতে। রূপক চুপচাপে রুমে ঢুকল। রূপককে আসতে দেখে প্রীতি উঠে দাঁড়ালো। আপনি এত রাতে আসলেন যে? আর বাসায় আসার কি দরকার ছিল? থাকতেন বাহিরে, রাস্তায় ঘুমিয়ে পড়তেন। রূপক কিছুই বলল না। এমনিতেই প্রচণ্ড রেগে আছে। নিজের উপর কেন অপরাধীদের ধরতে পারল না, তাই চুপচাপই রইল। চাইছে না নিজের রাগ প্রীতির উপর গিয়ে ঝাড়তে। কিন্তু প্রীতি তো এক নাগাড়ে রূপককে কথা শুনিয়েই চলছে। থামার কোনো নাম নেই। রাগ সামলাতে না পেরে টেবিলের উপর থাকা সব কিছু নিচে ফেলে দিল রূপক। ঝনঝন আওয়াজ করে ভেঙে গেল টেবিলের উপর রাখা জিনিসগুলো। হিংস্র বাঘের মতো গর্জন করে উঠে বলল, আর একটা কথা বলবা না। প্রীতি ভয়ে কেঁপে উঠল। দুরু দুরু বুকে আওয়াজ হচ্ছে। সারা শরীর কাঁপুনি ধরে গেছে। এতদিনে রূপকের এমন রূপ দেখেনি প্রীতি। রেখে ধমক দিলেও এভাবে কখনো ধমকায়নি। রূপক ড্রেসিং টেবিলের উপর থেকে একটা আর্টিফিশিয়াল ফুলের টব নিয়ে সেটাও ভেঙে ফেলল। প্রীতি রূপকের ভয়ে দৌড়ে গিয়ে রূপককে পিছন থেকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর রূপক একেবারে শান্ত হয়ে যায়। বরফের ন্যায় তার সমস্ত রাগ গলে পানি হয়ে গেছে। প্রীতিকে সামনের দিকে টেনে এনে শীতিতে ঠোঁট ছুঁয়ে বলল, যখন আমাকে একেবারে চুপ থাকতে দেখবে তখন মনে করবে আমি প্রচুর রেগে আছি। সে সময় তুমি নিজেও চুপ থাকবে। আমার সাথে তখন কথা কম বলবে। সে সময় কেউ কথা বলতে আসলে নিজের রাগ কন্ট্রোল রাখতে পারি না আমি। প্রীতির শরীরের তীব্র কাঁপুনি টের পেয়ে রূপক প্রীতিকে খাটে নিয়ে বসালো। পরপরই প্রীতি ছিটকে রূপকের কাছ থেকে দূরে সরে গেল। খাটের এক কোণে গিয়ে গুটিয়ে বসল। রূপক এগিয়ে গিয়ে সামনের দিকে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিতে গেলে প্রীতি ভয়ার্ত চোখে তাকিয়ে নিজেকে আরও গুটিয়ে নেয়। রূপক আর কিছু না বলেই প্রীতিকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে গোসলে চলে যায়। সারাদিনও অনেক দৌড়চাপ হয়েছে। শরীর কেমন নোংরা হয়ে আছে। গোসল সেরে ভালো করে চুল মুছে শুতে আসতেই দেখল প্রীতি খাটের এক কোণে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। মাথার নিচে বালিশ নেই। কাঁথা বালিশ সব এলোমেলো। রূপক প্রীতির মাথার নিচে বালিশ দিয়ে ওকে সোজা করে শুইয়ে দিল। কপালে অদর যুগলের উষ্ণ স্পর্শ এঁকে দিল। আনমনে বলে উঠল, প্রিয়তমা। পরক্ষণে নিজের মনেই হেসে উঠল সে। গতকাল রূপকের রাগ দেখে প্রীতি ভয় পেলেও এখন মানুষটার প্রতি অভিমান মাথা ছাড়া দিয়ে উঠেছে। কথা বলবেন এই মানুষটির সাথে? একদমই না। বিছানা থেকে নেমে জামা কাপড় ঠিক করে প্রীতি ওয়াশরুমে চলে যায়। চুলায় চায়ের পানি বসিয়ে আটা গুলে নিয়েছে প্রীতি। হাজরা বেগম নামাজ শেষ করে রান্নাঘরে আসলেন। প্রীতিকে বলল, তুমি রুটি বেলে নাও, আমি ভাজিটা বসিয়ে দিচ্ছি। প্রীতি চুলার সামনে থেকে সরে এসে একপাশে গিয়ে রুটি বেলে দিল। হাজরা বেগম এক চুলায় ভাজি বসিয়ে অন্য চুলায় রুটি সেঁকে নিলেন। টেবিলে প্লেট সাজিয়ে রেখে প্রীতি রান্নাঘরে এসে সব খাবার টেবিলের উপর নিয়ে গেল। দেওয়ালঘড়িতে নজর দিয়ে দেখল 8টা বাজতে আর কয়েক মিনিট বাজে বাকি। প্রীতি প্রতিদিন গিয়ে রূপককে ডেকে তোলে। আজ ইচ্ছে করেই গেল না। রুবি আস্তে ধীরে সিঁড়ি বেয়ে নেমে আসলো। রূপকের বাবাও আসলেন। সবাই আসছে রূপক ছাড়া। হাজরা বেগম প্রীতিকে বললেন, রূপককে ডেকে আনো। আজ ডাকনি?
প্রীতি শ্বশুরের প্লেটে খাবার বেড়ে দিতে দিতে মিথ্যে বলল, উনি বলেছেন আজ যেন ওনাকে না ডাকি। তখনই সিঁড়ি বেয়ে নামল রূপক। প্রতিদিন একই সময়ে প্রীতি গিয়ে ডেকে তোলে। আজও একই সময়ে ঘুম ভেঙেছে, কিন্তু ঘুমের ভান ধরে পড়ে রইল। ভাবল প্রীতি এসে ডেকে তুলবে, কিন্তু না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও প্রীতি আসলো না দেখে রূপক উঠে পড়ল, নয়তো থানায় যেতে দেরি হবে। প্রীতির কথা শুনে রূপক বুঝল তার প্রিয়তমা রাগ করেই তাকে ডাকতে যায়নি। প্রীতি গাল ফুলিয়েই রেখে নাস্তা বাড়ল। রূপক মুখ টিপে হাসল, চেয়ার টেনে বসে পড়ল। প্রীতি রূপককে দেখে মুখ ফিরিয়ে নিয়েছে। রূপক প্লেট তুলে প্রীতির সামনে ধরল নাস্তা দেওয়ার জন্য। প্রীতি রূপককে এড়িয়ে গিয়ে হাজারা বেগমকে বলল, আম্মা আমি চা নিয়ে আসছি, আপনি বাকিদের নাস্তা বেড়ে দিন কষ্ট করে। রূপকের মনে ক্ষুণ্ণ হলো। মা বেড়ে দেওয়ার আগেই রূপক নিজেই প্লেটে রুটি আর ভাজি তুলে নিল। বাকিদের বলতে প্রীতি রূপককেই বুঝিয়েছে, সেটা রূপক টের বুঝতে পারল, নয়তো সবার প্লেটেই নাস্তা দেওয়া শেষ। প্রীতি চা নিয়ে এসে নিজেও একটা রুটি নিয়ে খেতে বসলো। সবার আগেই তার খাওয়া হয়ে গেছে। গ্লাসের দিকে হাত বাড়াতেই রূপক গ্লাসটি ঠেলে দিল প্রীতির দিকে। প্রীতি সেই গ্লাস না নিয়ে রান্নাঘরে গিয়ে সেখান থেকে পানি ঢেলে খেয়ে নিল। রূপক আর চোখে দেখছে তার বউয়ের কাজকর্ম। বাপ্পা, এত রাগ মহারানীর! নাস্তা শেষে রূপক বলল, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, কলেজে নামিয়ে দিয়ে যাব। প্রীতি আস্তে আস্তে কাজ করছে, যেন সে শুনতেই পায়নি রূপকের কথা। রূপক পাকা কাশি দিয়ে বলল, কেউ যদি কলেজে না যায় তো আমিও আজ সারাদিন বাসায় থাকবো। প্রীতি হাতের কাজ ফেলে রেখে দিল, সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। 5 মিনিটে রেডি হয়ে নিচে নামলো। শ্বশুর শাশুড়ির কাছে বলে বেরিয়ে গেল। রূপক প্রীতিকে কলেজে নামিয়ে দিয়ে থানায় চলে যায়। গাড়িতে অনেকবার কথা বলার চেষ্টা করেছে, কিন্তু প্রীতি কোনো কথা বলেনি। প্রীতি ক্লাসে গিয়ে দেখলো আরমিন ওর জন্য জায়গা রেখে দিয়েছে। সোজা গিয়ে ওর সাথে বসলো। এখন প্রীতির মুখ দিয়ে বারুদ ছুটছে। কথা বলতে বলতে আরমিনকে পাগল করে দিচ্ছে। আরমিন কানে হাত দিয়ে বলল, থাম বোন, এবার চুপ যা, এত কথা একটা মানুষ কিভাবে বলতে পারে? প্রীতি জোরে শ্বাস ফেলে বলল, সকাল থেকে 2-4টে কথা ছাড়া বাড়তি একটা কথাও বলিনি। চুপচাপ থাকতে থাকতে আমার মুখ ব্যথা হয়ে গেছে, তাই এখন কথা বলে মুখ ঠিক করছি। আরমিন বলদের মতো লোক দিয়ে বলল, সিরিয়াসলি? কথা না বললেও কারো মুখ ব্যথা হয়, আর কথা বলে মুখ ব্যথা ভালো হয়ে যায়? আর কি কি টিপস আছে আমাকে দে, আমি শুনি আর কাজে লাগাই। প্রীতি ভাব নিয়ে বলল, আমার সাথে থাক, আস্তে আস্তে সব শিখে যাবে। স্যার ক্লাসে আসার আর কথা বলা হলো না। স্যার ক্লাস শেষ করে প্রীতি শ্বশুরবাড়ি না গিয়ে সোজা বাপের বাড়ি চলে আসলো। প্রীতির মা প্রীতিকে দেখে অবাক হয়ে গিয়ে বললেন, কী রে তুই এই সময়? প্রীতি হালকা হেসে বলল, তোমাদের কথা মনে পড়লো তাই চলে আসলাম। প্রীতির মা শাসনের সুরে বললেন, এভাবে হুটহাট করে চলে আসলে শ্বশুরবাড়ির লোকজন কি বলবে? তাদেরকে বলে এসেছিস? না বলে প্রীতির নিজের রুমে গিয়ে ধপ করে ব্যাগটা টেবিলের উপর রেখে বোরকা খুলল। প্রীতির মা রক্তচক্ষু নিয়ে মেয়ের পেছন পেছন এসে বলল, কাউকে কিছু না বলে চলে আসলি? সত্যি করে বলতো, ঝগড়া করে আসিসনি তো? প্রীতি করুণ চোখে মায়ের দিকে দৃষ্টিপাত করে বলল, এখন কি তোমাদেরকে দেখতে আসতেও পারবো না? আমি কি এতটাই পর হয়ে গেছি? তোমাদের সমস্যা হলে আমি এখনই চলে যাচ্ছি ও বাড়িতে, আর আসবো না। প্রীতির মা এবার কিছুটা নরম হলেন, কোমল কণ্ঠে বললেন, ওই দেখো মেয়ে রাগ করে। আমি তো বলেছি এভাবে শ্বশুর শাশুড়ি জামাইয়ের অনুমতি না নিয়ে আসা ঠিক না। প্রীতি আদুরে সুরে বলল, এবার আমাকে 1 কাপ চা দাও, তোমার হাতে বানানো। প্রীতির মা ধমকে বললেন, এখন কিসের চা? ফ্রেশ হয়ে আয়, দুপুরের খাবার সময় হয়েছে। তোর বাবা ভাই সবার সাথে একসাথে বসে খাবি। প্রীতি মাকে বলে দিল, আমার মাথা ব্যথা করছে, তুমি বরং খাবারটা রুমে দিয়ে যাও। এখন খাবার টেবিলে গেলে ভাইয়ার বাবার 100 প্রশ্নের সম্মুখীন হতে হবে। কেন আসলো, রূপককে বলে এসেছি কিনা, এরকম হাজারটা প্রশ্ন করবে। তাই আর প্রীতি গেল না। দুপুরের খাবার খেয়ে রূপক ফোন হাতে নিল। বাড়িতে ফোন করবে, সচরাচর এরকম ফোন করে না। আজ প্রীতি রেগে আছে, কি জানি হয়তো ফোন করলে মন ভালো হতেও পারে। এভাবে বাড়িতে মায়ের নাম্বারে কল করলো। হাজরা বেগম রিসিভ করে। খাবার খেয়েছি কিনা জিজ্ঞেস করলো। রূপক, খেয়েছি। তোমরা খেয়েছো সবাই? জিজ্ঞেস করতে হাজরা বেগম বললেন, হ্যাঁ আমি আর রবি খেয়ে নিয়েছি। তোর বাবা কোন বন্ধুর বাড়ি থেকে খেয়ে এসেছে। প্রীতি তো এখনও কলেজ থেকেই আসলো না। রূপক অবাক হয়ে বলল, এখনও প্রীতি বাসায় যায়নি? হাজরা বেগম না জানাতেই রূপক বলল, আচ্ছা এখন রাখছি, হয়তো ক্লাস শেষ হয়নি এখনও। মায়ের কাছ থেকে ফোন কেটে প্রীতিদের বাসায় ফোনে কল দিল। সবাই খাবার টেবিলে, তাই প্রীতির মা গিয়ে ফোন ধরল। রূপক সালাম দিয়ে ভালো আছে কিনা জিজ্ঞেস করলো। প্রীতির মাও সালামের জবাব দিয়ে জানালো ভালো আছেন।
রূপক জিজ্ঞেস করলো প্রীতি ও বাসায় গিয়েছে কিনা। প্রীতির মা বললেন, হ্যাঁ, কলেজ থেকে এখানেই এসেছে, সবার জন্য নাকি মন খারাপ করছিল। রূপক ঠিক আছে বলে কল কেটে দিল। বিকেলে ঘুম ভাঙতে আড়মোড়া ভেঙে প্রীতি উঠে বসল। আজ ভাত খেয়েই ঘুমিয়েছে। ও বাড়িতে থাকলে হয়তো ঘুমাতো না, দোলনায় বসে দুলত। পাশে রূপককে দেখে চমকে উঠল। রূপকের গায়ে এখনও ইউনিফর্ম। খাটে হেলান দিয়ে ফোন টিপছিল। প্রীতির ঘুম ভাঙতে দেখে ফোন পকেটে ঢুকিয়ে মিষ্টি হাসল। ঘুম ভালো হয়েছে? প্রীতি কপাল কুঁচকে বলল, আপনি এখানে কেন? রূপক বুবন বুলানো হাসি দিয়ে বলল, বউ রেখে কি আর দূরে থাকা যায়? আমি তো তোমাকে নিতে এসেছি। প্রীতি খাট থেকে নেমে পড়ল, যাব না আমি আপনার সাথে। আপনি আপনার রাগের গোডাউন নিয়ে থাকেন, আমি কোথাও যাব না, মানে কোথাও না। রূপক ইনোসেন্ট ফেস করে বলল, ঠিক আছে, তাহলে আমিও কোথাও যাব না। দরকার পড়লে সারা জীবন গড়জামে থাকবো, তবুও যাব না। প্রীতি যেন আকাশ থেকে পড়ল। হতবিহ্বল চাহনিতে সে মৃদু চেঁচিয়ে বলল, কি গড়জামায় থাকবেন মানে? লোকে কি বলবে? আপনাকে খোঁটা দিবে, কটাক্ষ করে কথা বলবে। রূপক ঠোঁট কামড়ে হাসল, বলল, তাতে তোমার তো কিছু যায় আসবে না। প্রীতি নাকের ডগায় রাগ নিয়ে বলল, আপনি এখনই এখান থেকে যাবেন, এমনিতে না গেলে ধাক্কা দিয়ে বের করে দিব কিন্তু। রূপক আয়েশ করে দাঁড়িয়ে বলল, তোমার মতো দর্জন আসলেও আমাকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করতে পারবে না। শক্তিটুকু অযথা খরচ না করে মজুত রাখো, ভবিষ্যতে কাজে লাগতে পারে। তুমি রেডি হয়ে নাও, আমি বরং সবার সাথে কথা বলে আসি। রূপক রুম থেকে বেরিয়ে আসতেই প্রীতিও পিছন পিছন আসলো। সোফার রুমে এসে বলল, যাচ্ছেন না কেন আপনি? এখনও বসে আছেন কেন? রূপকের সোজা সাপটা উত্তর, এটা আমার শ্বশুর বাড়ি, তাই আমি যখন খুশি আসতেই পারি। প্রীতি ফুস করে উঠে বলল, থাকুন আপনি আপনার শ্বশুর বাড়িতে, আমি বান্ধবীর বাড়িতে চলে যাব, তখন সেখানে আপনি কিভাবে যান আমিও দেখে নিব। রূপক সোফায় পায়ের ওপর পা তুলে বসে বলল, তোমার বান্ধবী তো আমার শালিকা, তো আমিও আমার শালিকার বাড়িতে যাব। প্রীতি চেঁচিয়ে বলল, আপনি এখন এখান থেকে যাবেন? আমি আপনার সাথে কিছুতেই যাব না, অসভ্য লোক একটা। প্রীতির মা পেছন থেকে ধমকে ওঠে, বললেন প্রীতিকে, বেয়াদফের মতো কথা বলছিস কেন? হাত উঁচু করে সর মারতে আসলে রূপক প্রীতিকে আড়াল করে দাঁড়ায়। রূপক বলল, ছোট মানুষ, আমি কিছু মনে করি না ওর কথায়, গায়ে হাত তুলবেন না মা। প্রীতি গুটিয়ে রূপকের ইউনিফর্ম মুঠো করে দাঁড়ালো। রুকি দিয়ে মায়ের রক্তিম চেহারা দেখে ডুক গিলল। মায়ের হাতে সর খেলে গাল ফুলে যায়। এর আগেও অনেকবার সর খেয়ে গাল ফুলেছে প্রীতির। রূপক কালগোসে প্রীতিকে টেনে এনে বলল, যাও রেডি হয়ে আসো, আমরা বাড়িতে যাব। মা টেনশন করছে তুমি এখনও কলেজ থেকে ফেরোনি বলে। প্রীতি আর কথা না বাড়িয়ে চলে গেল বোরকা পরতে। এখন এখানে থাকা মানে মায়ের হাত থেকে নিস্তার নেই। মার ওর কপালে সুন্দর করে লেখা আছে। রূপক প্রীতিকে নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। গাড়ি চালাতে চালাতে বলল, দেখলে তো তোমাকে কে বাঁচালো? আমার কথা শুনিয়েছ, সেই আমি মার খাওয়ার হাত থেকে তোমাকে বাঁচালাম। প্রীতি ভেংসি কেটে বলল, এখন কি আপনাকে নোবেল দিতে হবে? রূপক সাফা হাসল, যা প্রীতির নজরে পড়ল না। ফারুক রাতে বাসায় এসে রাজীব শেখকে জানালো সে স্বপ্নাকে বিয়ে করতে চায়। তার কথা শুনে রাজীব শেখ ক্ষুব্ধ হয়ে বললেন, অসম্ভব। রাতের খাবার খেয়ে প্রীতি বিছানা যাচ্ছে ঘুমানোর জন্য। রূপক সোফায় বসে প্রীতির দিকে তাকিয়ে আছে। বিকেলের পর থেকে গুনে গুনে যতটা কথা বলেছে প্রতিটা কথায় খোসা মেরে বলেছে প্রীতি। প্রীতি আরশকে রূপককে দেখে নিতে গিয়ে চোখাচোখি হলো দুজনের। রূপক তো স্থির নেত্রে তাকিয়েই ছিল। চোখাচোখি হতেই প্রীতি চোখ সরিয়ে নেয়। রূপক পাংশুটে মুখে বলল, শিক্ষা হয়ে গেছে আমার, আর জীবনে এত জোরে ধমক দিব না তোমাকে। প্রীতি মিটিমিটি হাসছে রূপকের কথা শুনে। আজকে আচ্ছা মতো এড়িয়ে চলছে মানুষটাকে। প্রীতিকে আসতে দেখে রূপক নিজেও ফিক করে হেসে দিল। হাসির মেলায় খেলায় মেতে উঠল দুজনেই। রূপক হাসি থামিয়ে বলল, রাগ কমেছে? প্রীতি রূপককে শাসিয়ে বলল, অন্যের রাগ আমার উপর ঝাড়লে? এবার তো আপনার সাথে এসেছি, পরের বার এমন জায়গায় যাব আপনি খুঁজেও পাবেন না। রূপক সোফা থেকে খাটে এসে বসল। প্রীতির হাত নিজের হাতের ভাঁজে নিয়ে উল্টো পাল্টে দেখল। শান্ত কণ্ঠে বলল, কোথায় যাবে তুমি? গুহার ভিতরে? সেখান থেকেও টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসবো। এখন পড়ালেখা শেষ হলে ঘুমিয়ে পড়ো। প্রীতি মুখ ভেঙসে কেটে রূপকের দিকে মুখ করে শুয়েছে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর রূপক চোখ খুলল। ব্রু উঁচিয়ে বলল, কি? ঘুমাও না কেন? প্রীতি মাথা নেড়ে কিছু না জানালো। রূপক চোখ বন্ধ করে প্রীতির এক হাত মুঠো করে ধরে বলল, এবার ঘুমাও। প্রীতি মুচকি হেসে চোখ বন্ধ করে নিল। ঘড়ির কাঁটা প্রায় 12টার গড় সই। গ্রামের মানুষের জন্য এটা গভীর রাত। দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। গ্রামের মানুষ গভীর নিদ্রায় আচ্ছন্ন।
ফারুক এখনো আসছে না দেখে স্বপ্না জানালা বন্ধ করে দিল। গতকাল বিকেলে একবার দেখা হয়েছিল। স্বপ্না উঠানে বসা ছিল। ফারুক তাদের বাড়ির রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একবার তাকিয়েছিল। আজ আর আসেনি। স্বপ্না কাঁথা টেনে নিয়ে একপাশ হয়ে শুয়ে পড়ল। গালের নিচে দুহাত ভাঁজ করে ভাবতে লাগলো, এই বুঝি তার ভালোবাসা, নাকি ভালোবাসাটা ফুরিয়ে গেছে। পরক্ষণেই নিজের ভাবনাকে ধিক্কার জানিয়ে স্বপ্না আনমনেই বলল, কোনো বিপদও তো হতে পারে, বা উনি অসুস্থও তো হতে পারেন। তাছাড়া উনি না আসলে আমার কি। সব চিন্তা ভাবনা বাদ দিয়ে স্বপ্না পাড়ি জমালো ঘুমের রাজ্যে। ফারুক রাতে যখন রাজীব শেখকে জানালো সে স্বপ্নাকে বিয়ে করতে চায়, তখন রাজীব শেখ নাকচ করে দেন। একটা বিবাহিত মেয়েকে বাড়ির বউ করে তুলবে, তাও আবার নিজের অবিবাহিত স্বাস্থ্যবান ছেলের জন্য, এটা রাজীব শেখ মানতে পারবেন না। স্বপ্না নিঃসন্দেহে সুন্দরী, তাতে কি। ফারুকের জন্য পাত্রীর কথা বললে গ্রামের সব মেয়েদের বাবারাই পাগল হয়ে যাবে, এমন পাঠানের মতো ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। তার উপর টাকা পয়সা কি কম আছে নাকি। কোনটা বলে রাজীব শেখ ফারুককে বোঝাতে পারল না। ফারুক শক্ত খুঁটির মতো বসে রইল। সে স্বপ্নাকে বিয়ে করবে। ফারুকের মা প্রথমে নাকচ করলেও পরে ছেলের মুখের দিকে তাকিয়ে রাজীব শেখকে অনুনয়ের স্বরে বলল, সংসার তো করবে ছেলে, আপনি মেনে যান না। তাছাড়া আমাদের সংসারও তো। রাজীব শেখ থামিয়ে দিলেন ওনার স্ত্রীকে। বাজখাই গলায় বললেন, তুমি এখানে আমাদের সম্পর্ক কেন টানছো? বাড়ির মহিলা মানুষের মতো থাকো, পুরুষের ব্যাপারে নাক গলাতে এসো না। প্রীতির মা দমে গেলেন। ডোক গিলে কান্না আটকানোর চেষ্টা করে চলে গেলেন নিজের কাজে। মানুষটা মাঝে মধ্যেই এমন কথা বলে ওঠে, তখন আর তার চোখের সামনে থাকতেও মন চায় না। ফারুক এতক্ষণ মাথা নিচু করে সোফায় বসাচ্ছিল, এবার মাথা তুলে বলল, মা তো ভুল কিছু বলেনি, যা বলেছে ঠিকই বলেছে, আর আমিও স্বপ্নাকেই বিয়ে করব। রাজীব শেখ ফারুকের পিঠে হাত দিয়ে বলল, আহা, রেগে যাচ্ছিস কেন? দেখ, তোর জন্য মেয়ের অভাব হবে না। স্বপ্নাকে বউ হিসাবে এই বাড়িতে মানায় না, ওকে তো। আর একটা কথাও না। চেঁচিয়ে উঠে রাজীব শেখকে থামিয়ে দিল রূপক। যেটা আপনি মনে এনেছেন সেটা মন থেকে মুছে ফেলুন। স্বপ্না এই বাড়িরই বউ হবে, নয়তো আমি সব কিছু তছনছ করে দেব। এবার সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন? ফারুক খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেল। রাজীব শেখ রদিরাক্ত আখি যোগল নিক্ষেপ করলেন ফারুকের যাওয়ার পথে। পরে অনেক ভেবেচিন্তে নিজে ফারুকের ঘরে গিয়ে তার ঘাড়ে হাত রেখে জানালেন, কালকেই স্বপ্নাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। ফারুক আনন্দে রাজীব শেখকে জড়িয়ে ধরল। রাজীব শেখ চলে যেতে ফারুক স্বপ্নাকে দেখতে বের হয়ে যেও থেমে গেল। কালকেই একসাথে সারপ্রাইজ দেওয়া যাবে। ফারুকের মাঝে অস্থিরতা কাজ করছে। কবে বোর হবে, কবে নিজের প্রিয় মানুষটির চমকে যাওয়া মুখশ্রী দর্শন করবে। স্বপ্না নিশ্চয় চমকে উঠবে। গভীর নিদ্রায় তলিয়ে আছে রবি। কেউ একজন তার ঘরে তারই অগোচরে তাকে দেখে যাচ্ছে, যেন কতদিনের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে। একজোড়া মানব চক্ষুষ রবি সারা শরীরে বিচরণ করে চলেছে। হাত উঁচিয়ে ছুঁয়ে দিল রবির কপাল। হালকা নড়ে উঠল রবি। মানবটি দ্রুত হাত সরিয়ে নিল। মুচকি হেসে বেলকনির দরজা খুলে পাইপ বেয়ে নিচে নেমে গেল। প্রীতির ঘুম আসতে রূপক উঠে পড়ে নিজের কিছু গাছ গুছিয়ে নেয়। বেলকনির দিক থেকে কিছু পড়ার আওয়াজ হতেই রূপক সেদিকে গেল। বাহিরে লাইটের আলো জ্বলছিল বলে রূপক ব্যক্তিটির পিছন দিক থেকে চিনে ফেলল। উপর থেকে বলল, যেখানে আছিস সেখানেই দাঁড়িয়ে থাক, আর এক পাও সামনে বাড়াবি না। তরুণের পা থেমে গেল। রূপক দ্রুত নিচে নেমে তরুণকে আড়ালে নিয়ে মৃদু চিৎকার করে বলল, তুই এখানে কেন এসেছিস? তুই এখনও সম্পূর্ণ সুস্থ না। তোকে মারার জন্য নারী পাচারকারীরা ওত পেতে আছে, আর তুই কিনা ঢাকা থেকে একটা মেয়ের জন্য এখানে চলে আসলি, এখন আবার ফিরিয়ে যাচ্ছিস। তরুণ শান্ত চোখে চেয়ে বলল, নিজের বউকে ভালোবাসিস না তুই? মাসের পর মাস তাকে না দেখে থাকতে পারবি? রূপক দাঁতে দাঁত চেপে বলল, প্রীতি আমার স্ত্রী, আমাদের মাঝে কোনো ছলনা নেই। আর তোদের সম্পর্ক কী সেটাও তো জানা আছে। তরুণ তাচ্ছিল্য হেসে বলল, রুবিও তো আমার স্ত্রী, হোক না তার ভালোবাসাটা অভিনয়, কিন্তু আমি তো সত্যি ভালোবাসি। রূপক আর পারল না তরুণকে কিছু বলতে। কে জানতো তরুণও ওদের পাদে পা দিবে। তরুণকে সাবধান করে দিয়ে গাড়িতে তুলে দিল রূপক। তরুণ আসার আগে গাড়ি নিয়ে এসেছে, এখন সেই গাড়িতেই যাচ্ছে। রুমে এসে প্রীতির দিকে এক পলক তাকালো রূপক। এই মেয়েটাকে ছাড়া এখন বাড়িটা কেমন শূন্য শূন্য লাগে। রূপকের মনে অনেকটাই জায়গা করে নিয়েছে মেয়েটা। রূপককে নাস্তা দিয়ে প্রীতি রেডি হতে চলে গেল। দ্রুত রেডি হয়ে নিচে নামল। রূপক খাওয়া শেষ করে প্রীতিকে নিয়ে বেরিয়ে পড়ল। কলেজের সামনে গাড়ি থামিয়ে প্রীতিকে নিজের দিকে টেনে নিল। প্রীতি অবাক হয়ে তাকিয়ে রইল।
রূপক প্রীতির দিকে এগিয়ে গিয়ে মুখের দিকে হাত বাড়িয়ে নিকাব ঠিক করে দিয়ে সরে গেল। বলল, এবার ক্লাসে যাও, সাবধানে বাসায় যেও। প্রীতি মাথা নিচু করে বলল, আপনিও সাবধানে যাবেন। রূপক খানিকটা ঠোঁট এলিয়ে হাসল। প্রীতি সোজা ক্লাসে গেল। রূপক ওকে নিজের দিকে টেনে ধরেছে দেখে সে ভাবল হয়তো চুমুটুমু দিবে, কিন্তু না, নিকাব ঠিক ছিল না বলে সেটা ঠিক করে দিল। মানুষটার মধ্যে কি কোনো রসকস নেই নাকি? রূপক হাসতে হাসতে থানার দিকে গেল। প্রীতি কি ভেবেছে সেটা রূপক ঠিকই বুঝতে পেরেছে। সকাল হতে না হতে ফারুক তৈরি হয়ে বসেছিল কখন যাবে স্বপ্নাদের বাড়িতে, কিন্তু রাজীব শেখ আস্তে আস্তে সব কাজ করছেন। খাবার খেতে বসেও 1 ঘন্টা সময় লাগালেন, অথচ অন্যদিন 5 মিনিটে খাওয়া শেষ হয়ে যায় ওনার। ফারুক দাঁতে দাঁত চেপে সব হজম করল। অবশেষে রাজীব শেখ পাট হয়ে বেরোলেন ফারুককে নিয়ে। স্বপ্নার বাবা কাজের জন্য বের হচ্ছিলেন। নিজের বাড়িতে রাজীব শেখ আর তার একমাত্র পুত্র ফারুককে দেখে অবাক হলেন। বললেন, আরে শেখ সাহেব, আমার বাড়িতে? কই গো স্বপ্নার মা, 2টো মোড়া দিয়ে যাও। রাজীব শেখ গলা চেড়ে বললেন, আপনি থাকুন, কথা আছে কিছু। স্বপ্ন উকি দিয়ে দেখল কে এসেছে। ফারুককে দেখে স্থির ছাউনিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। স্বপ্নার মা স্বপ্নার হাতে 2টি মোড়া দড়িয়ে দিয়ে বলল, যা ওনাদের মোড়াগুলো দিয়ে আয়। স্বপ্ন মাথায় কাপড় দিয়ে মোড়া দিয়ে সালাম দিল রাজীব শেখকে। রাজীব শেখ সালামের জবাব দিলেন। স্বপ্না আবারও আগের জায়গায় এসে দাঁড়িয়েছে। রাজীব শেখ গলা জেড়ে বললেন, স্বপ্না আমাদের গ্রামেরই মেয়ে, ওকে আমরা ভালো করেই চিনি। প্রথমবারে মেয়েটার ভাগ্য খারাপ ছিল বলে স্বামী মারা যায়। এখন কথা হলো স্বপ্নাকে আমার বাড়ির বউ করে নিতে চাই। রাজীব শেখের কথায় স্বপ্না চমকে ওঠে। ফারুকের দিকে তাকাতে দেখল সে হাসি মুখে এদিকে তাকিয়ে আছে। চোখ দুটো জলে ভরে উঠল স্বপ্নার। গড়িয়ে পড়ার আগেই ঘরে ঢুকে গেল। রুমে দরজা আটকে দিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। এত সুখ কি আছে ওর কপালে? বেলা 11টা। সূর্য একেবারে মাথার উপর তীর্যকভাবে কিরণ দিয়ে যাচ্ছে। গাঁট বাঁধানো পুকুরে পা ডুবিয়ে বসেছে স্বপ্নার ফারুক। দক্ষিণাবহ বাতাস এসে স্বপ্নার ঘুমটা ফেলে দিল। কিছু ছোট চুল উড়ে এসে চোখের উপর পড়ায় স্বপ্নার চোখ পিটপিট করে বিরক্তিতে চুলগুলো কানের পিছনে গুজে নিল। ফারুক হাত উঁচিয়ে ওড়না নিয়ে স্বপ্নার মাথায় আবারও ঘোমটা দিয়ে দেয়। স্বপ্না সাফা গুঞ্জন করে বলে, আমার সময় লাগবে কিছুদিন। ফারুকের মুখ মুহূর্তে পাংশুটে হয়ে গেল। তবু মৃদু হেসে শিথিল কণ্ঠে বলল, তোমার যত সময় নেওয়ার নিতে পারো, আজ হোক বা কাল। আমার প্রিয়তমা একজনই হবে, আর সেটাই নারীটি ছাড়া আর কেউ নয়। স্বপ্নের ভিতরে ঈশ্বর ঢেউ খেলে গেল। উষ্ণ রক্ত শিথিল হয়ে আসে। লজ্জারা ঘিরে ধরল তাকে। আড়ষ্ট ভঙ্গিতে বলল, আমি যাই। ফারুক ঠোঁট এলিয়ে হাসল। রাজীব শেখও চাইছেন আরও কিছুদিন পর বিয়েটা হোক। একটাই তো ছেলে, এত তাড়াহুড়োর কি আছে? স্বপ্নার বাবা আগে যারা বিয়ের প্রস্তাব দিয়েছেন তাদেরকে না করে দিয়েছেন। ফারুক বাবার সাথে স্বপ্নাদের বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। এতদিন বাবার ব্যবসায় তার মন ছিল না। তাছাড়া রাজীব শেখও কখনো ছেলেকে ব্যবসার হাল ধরার কথা বলেননি। কয়েক মাস হলো ফারুক বাবার ব্যবসায় হাত লাগিয়েছে। এখন বাবা ছেলে দুজনে মিলে ব্যবসা সামলায়। রূপক বিমর্ষচিত্ত মন নিয়ে বাড়ি ফিরল। নিশতি রাত। বারান্দায় দাঁড়ালেই দূরে ল্যাম্পপোস্টের হরিদ্রাব আলো জ্বলতে দেখা যায়। আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। বিষাদগ্রস্ত মন নিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রূপক। প্রীতি বিছানার চাদর টান টান করে রূপককে ডাকতে আসলো ঘুমানোর জন্য। রূপক এক পলক তাকালো প্রীতির দিকে। ক্ষীয়মান কণ্ঠে বলল, আচ্ছা প্রীতি, আমি না থাকলে তুমি একা থাকতে পারবে তো? প্রীতি হতবিহ্বল চাহনি দিয়ে বলল, আপনি থাকবেন না, কোথায় যাবেন? শান্ত কণ্ঠে রূপক বলল, 1 বছরের ট্রেনিংয়ে যাচ্ছি কিছুদিন পর, দেশের বাহিরে। শেষের কথাটা অস্পষ্ট স্বরে বলল। প্রীতি বিস্ময়ে থেমে গেল। অস্থির কণ্ঠে বলল, আপনাকে কেন দেশের বাহিরে যেতে হবে? আপনি এখানেই থাকবেন, আমরা সবাই একসাথেই থাকব। রূপক লম্বা শ্বাস ফেলে প্রীতির 2 হাত খুব সন্তর্পণে নিজের হাতের মুঠোয় নিল। শান্ত কণ্ঠে বলল, দেশের জন্য লড়তে হলে যেতে তো হবেই। এখানে থেকে কি দেশের জন্য লড়া যায় না? করুণ শোনালো প্রীতির কণ্ঠস্বর। রূপক 2 হাতে আজলা ভরে প্রীতির মুখ তুলে বলল, এত অবুঝের মতো আচরণ করলে হবে? তুমি তো বড় হচ্ছ, আমি তো আবার কাজ শেষ করেই ফিরব। দেখবে, দেখতে না দেখতেই সময় কেটে যাবে। ট্রেনিং শেষ হলেই আমি চলে আসব। প্রীতির চোখে পানি সিকসিক করছে। ধরে আসা গলায় বলল, আপনাকে একটু জড়িয়ে ধরি। রূপকের হার্টবিট বেড়ে গেছে 10 গুণ। তড়িৎ গতিতে বুকের বাম পাশে হৃৎপিণ্ড নামক বস্তুটি লাবডাব সদৃশ আওয়াজ তুলছে, আর তার নিষ্কানি এসে ত্বরান্বিত হচ্ছে। রূপক অনেকবার প্রীতিকে স্পর্শ করেছে, 2বার নিজের অদরের উষ্ণ ছোঁয়া দিয়েছে।
তবু এবার কেন জানি তার মধ্যে কেমন অস্থিরতা কাজ করছে। যদি সে আরও দুর্বল হয়ে পড়ে, প্রীতিকে ছাড়া থাকতে যদি তার ভীষণ কষ্ট হয়। রূপকের আকাশ পাতাল ভাবনার মাঝেই প্রীতি রূপককে জড়িয়ে ধরে, ওর বুকে মাথা রাখে। রূপক জেল থেকে পালিয়ে আসা আসামির ন্যায় দুহাত উপরে তুলে রাখে। প্রীতি ফুপিয়ে উঠতে রূপক অস্থির হয়ে এক হাতে প্রীতির পিঠে আলতো শুয়ে অন্য হাত প্রীতির মাথায় রাখে। প্রীতিকে বোঝানোর জন্য বলছে, এত মন খারাপ করলে চলবে? আমি যাওয়ার আগে তোমাকে ফোন করে দিয়ে যাব, ভিডিও কলে কথা বলবো, তখন আর এতটা খারাপ লাগবে না, মনে হবে আমরা একসাথেই আছি। প্রীতি নাক টেনে বলল, আচ্ছা আপনি বিদেশে গিয়ে আরেকটা বিয়ে করে ফেলবেন না তো? রূপক বেবাসাকা খেয়ে গেল। বুঝতে পারছে বিয়ের প্রথম দিনের ঘটনা এখনও প্রীতির মস্তিষ্ক থেকে মুছে যায়নি। রূপক নিজের ভাবনা একপাশে রেখে প্রীতির গালে হাত রেখে বলল, আমার এমন সুন্দরী একটা বউ থাকতে আমি কেন আবার বিয়ে করব? প্রীতিই হবে রূপকের একমাত্র প্রিয়তমা। প্রীতি জেদ ধরে বলল, আচ্ছা তাহলে প্রমাণ করুন প্রীতি আপনার একমাত্র প্রিয়তমা। রূপক ভাবুক হয়ে বলল, তাহলে আমাকে কি করে প্রমাণ করতে হবে? প্রীতি মুখ গুছে বলল, আমিও আপনার সাথে বিদেশে যাব। রূপক চোখ বড় বড় করে বলল, তুমি বিদেশে গিয়ে কী করবে? প্রীতি রোশানল কণ্ঠে বলল, আপনি যে কাজে যাবেন আমিও সেই কাজে যাব। আপনি ট্রেনিং নেবেন, আমিও দরকার হলে ট্রেনিং নেব, তবুও আপনার সাথে আমি যাব। রূপক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, ভিসা পাসপোর্ট আছে তো তোমার? প্রীতি মাথা নেড়ে না জানালো। রূপক বলল, তাহলে কিভাবে যাবে? আমি তো কয়েকদিন পরেই চলে যাব, আর বেশি সময় নেই। প্রীতি রূপকের হাত ছাড়িয়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করতেই রূপক প্রীতিকে কাছে টেনে প্রীতির নাকে নাক ঘষে বলল, আমি তাড়াতাড়ি ফিরে আসব, ততদিনে তুমি মন দিয়ে লেখাপড়া করবে, হুটহাট কোথাও যাবে না, ঠিক আছে? রূপকের ছোঁয়া পেয়ে প্রীতি খানিকটা গুটিয়ে গেল। গাল দুটো তো রক্তিম আবার ছড়িয়ে পড়েছে। নতজানু হয়ে মাথা দুপাশে দুলিয়ে রূপকের কথায় সায় জানালো। রূপক ছেড়ে দিতেই প্রীতি ছুটে রুমে এসে শুয়ে পড়ে। রূপক পিছন পিছন রুমে এসে প্রীতির পাশে শুয়ে পড়ল। প্রীতি খাটের এক কোণে গিয়ে শুয়েছে। রূপক প্রীতিকে টেনে নিজের বাহুর উপর শোয়ালো। প্রীতি অবাক হচ্ছে, এত ভালোবাসা কেন আজ উতলে পড়েছে? আমার থেকে দূরে যাবে বলে বুঝি ভালোবাসা বেড়ে গেল? এতদিন যে আমি চাতক পাখির মতো তার ভালোবাসার অপেক্ষায় চেয়ে রইলাম, আজ বুঝি তার অবসান ঘটবে। প্রীতির ভাবনাকে আর বাড়তে দিল না রূপক। কাঁথার উপর দিয়ে এক হাতে জড়িয়ে ধরে বলল, এরকম ড্যাপ ড্যাপ করে তাকিয়ে না থেকে ঘুমাও, আর তুমি যা ভাবছ সেটার জন্য আগে বড় হও। প্রীতি সাথে সাথে চোখ বন্ধ করে নিল। চোখ খুলে থাকলে তাকে এখন আরও লজ্জায় পড়তে হবে। রূপক আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল প্রীতিকে। প্রীতি বিড়বিড় করে বলল, ফিসে ফেলুন আমাকে, তারপর আমার গরু হওয়া হাড় পাউডার হয়ে আপনার সাথে বিদেশ চলে যাবে। রূপকের কারণে কথাটা যেতে সে ধমক দিয়ে বলল, বকবক না করে ঘুমাও। রুবির ফোন অনবরত বেজে চলছে, কিন্তু ওর রিসিভ করার নাম নেই। রুবি নিচে এসেছিল পানি নিতে। পানি নিয়ে উপরে যেতে আবারও ফোনের রিংটনে কম্পিত হলো পুরো রুম। ফোন রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠস্বর শোনা গেল, এতক্ষণ ফোন না তুলে কোথায় ছিলি? রুবি বিরক্তিকর কণ্ঠে বলল, আমার কি কোনো কাজ থাকতে পারে না? আর যখন দেখেছো আমি রিসিভ করছি না তখন এতবার কল দাও কেন? সময় হলে আমি নিজেই ফোন করতাম। অজ্ঞাত ব্যক্তি বাস খাই গলায় বলল, তোকে আমি ওখানে কেন পাঠিয়েছি? তুই কি চাস না রূপকের ধ্বংস হোক? রুবি দাঁতে দাঁত চেপে বলল, আমি চাইলেই কি? আমার মনে হচ্ছে তুমি চাইছো না। চাইলে অবশ্যই অনেক আগেই রূপককে শেষ করে দিতে। এখনও কিসের অপেক্ষা করছো আমি সেটাই বুঝতে পারছি না। ওপাশের ব্যক্তি বলল, ধীরে সুস্থে এগোতে হবে। হুট করে একজন পুলিশ অফিসার মারা যাবে, এত সহজে সব কিছু মিটে যাবে ভাবছিস? ওকে আস্তে আস্তে নিজের জালে ফাঁসিয়ে মারব। একটাকে তো আগেই শেষ করেছি, আর কোনো ইনফরমেশন থাকলে তাড়াতাড়ি দে। রুবি বলল, আপাতত কোনো ইনফরমেশন নাই। কিছুক্ষণ পরে বলল, ও হ্যাঁ, একটা কথা বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি। রূপকের বউয়ের বয়স 16 বছর, বাল্যবিবাহ হয়েছে তার। অজ্ঞাত ব্যক্তি বলল, শিট, এ কথা এখন বলছে জামাই? রুবি বলল, এই কথা বলেও কি লাভ হতো? কিছুই করতে পারবো না আমরা, কারণ নিবন্ধন কার্ডে 18 দেওয়া আছে। অজ্ঞাত ব্যক্তি সুর টেনে বলল, আচ্ছা তাহলেই তো তার বউকে একবার দেখতে হচ্ছে। রুবি তাচ্ছিল্য হেসে বলল, বউয়ের প্রতি ভালোবাসা ঝর্ণার পানির মতো গড়িয়ে পড়ছে। অজ্ঞাত ব্যক্তি বাঁকা হেসে বলল, ভালো, খুব ভালো, ভালোবাসা তো বউয়ের প্রতিই থাকবে। আজ তুই আমাকে অনেক বড় ইনফরমেশন দিলি, এখন ঘুমিয়ে পড়, আমি রাখছি। ফোন রেখে দিয়ে রুবিও ঘুমিয়ে পড়ল। রূপক ওয়াশরুম থেকে গোসল করে বের হলো। ফোন বেজে উঠতে রিসিভ করলো।
ফারুক ফোন করেছে, প্রীতির সাথে কথা বলতে চাই। রূপক প্রীতিকে রান্নাঘর থেকে ডেকে নিয়ে আসলো। ফারুক জানালো সে স্বপ্নাকে বিয়ে করবে। বাবা কাল গিয়ে কথা বলে এসেছেন। প্রীতি উত্তেজনায় লাফিয়ে ওঠে, মুখে হাত চেপে নিজের খুশি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ফারুক জানে এ বিয়েতে সবচেয়ে বেশি খুশি প্রীতি হয়েছে। স্বপ্না প্রীতির প্রিয় একজন মানুষ। প্রীতি নিজেকে সামলে বলল, আমি কলেজ শেষে যাব আমার একমাত্র ভাবিকে দেখতে। আচ্ছা যাস, বলে ফারুক হেসে দিয়ে কল কেটে দিল। রূপক তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল প্রীতির দিকে। ফোন রাখতে জিজ্ঞেস করলো, এত খুশি হওয়ার কারণ কি? প্রীতি রূপককে ঝাপটে ধরে বলল, ভাইয়া স্বপ্না আপার বিয়ে। রূপক অনেকবার প্রীতির মুখে স্বপ্নার নাম শুনেছে, তাই চিনতে তেমন কষ্ট হলো না। প্রীতি জানালো সে আজ কলেজেই যাবে না, সোজা স্বপ্না আপার বাড়িতে যাবে। রূপক আর না করলো না। এই হাসি মাখা মুখে বিষাদ নামতে দিতে ইচ্ছে করছে না রূপকের। প্রীতিকে রিকশায় উঠিয়ে দিয়ে রূপক থানার পথে গাড়ি নিয়ে ছুটল। সামনের চা দোকানে অনেকেই বসে আছে। রূপক গাড়ি থামালো চা খাবে বলে। সকালে প্রীতির উত্তেজনার ঠেলায় আর চাও খেতে পারেনি। চা না খেলে সারাদিন মাথা ব্যথা করবে। রূপকের বয়সী একজন বলল, আজ তোমার লাইসেন্স কই? রূপক চায়ে চুমুক দিয়ে বলল, বউ লাইসেন্স না, ঘরের রানী বুঝলা। আর সে আজ বাপের বাড়ি গেছে। চায়ে শেখ চুমুক দিয়ে বিল মিটিয়ে গাড়িতে উঠল রূপক। বাড়তি কোনো কথা বলল না। ছেলেটা মুখ বিকৃত করে বলল, সবই বউয়ের সামসা। আরেকজন বলে উঠল, এই কথাটা কে বলেছে? তার সাত মুখখানা দেখি। সারাদিনে যাকে ফোন করেও বউয়ের আঁচল ছাড়িয়ে বের করে আনতে পারি না, সে আবার অন্যকে বলছে। ছেলেটি ব্যস্ত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে লাগলো। দোকানে উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে ওঠে। খাখা রোদ্দুর, সূর্য তেজ অন্যদিনের চেয়ে আজ একটু বেশি। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দুই ধারে নাম জানা অজানা গাছগাছালিতে ভরপুর। দুপাশে আছে ধানক্ষেত। গাড়ি গামছা তুলে অনেকেই যাচ্ছে কাজের উদ্দেশ্যে। ছোট বাচ্চারা স্কুল ড্রেস পরিধান করে, কেউ কাঁধে ব্যাগ, কেউ হাতে বই নিয়ে ছুটে চলেছে স্কুলের পথে। গ্রামের এই মনোরম সৌন্দর্য যে কারো হৃদয় কেড়ে নিতে সক্ষম, যদি সে প্রকৃতিপ্রেমী হয়ে থাকে। এসব দেখতে দেখতেই প্রীতি স্বপ্নাদের বাড়ির সামনে এসে থামল। রিকশার ভাড়া মিটিয়ে রূপকে দিয়ে দিয়েছে, তাই প্রীতি রিকশা থেকে নেমে এক ছুটে স্বপ্নাদের বাড়ির ভিতর ঢুকলো। স্বপ্না মাটির চুলায় রান্না করছে, মাথায় ওড়না দেওয়া। আগুন নিভে যাওয়ায় ধোঁয়া ছড়াচ্ছে। চোখে মুখে রাজ্যের বিরক্তি নিয়ে স্বপ্না আগুন পুনরায় জ্বালানোর চেষ্টা করে যাচ্ছে। আজ মা একটু অসুস্থ থাকায় স্বপ্না নিজেই রান্না করতে এসেছে। প্রীতি স্বপ্নাকে চুলোর সামনে দেখে সেখানে এসে বসলো। স্বপ্না আগুন ধরাতে এতই ব্যস্ত যে প্রীতিকে খেয়ালই করেনি। প্রীতি পিছন থেকে স্বপ্নাকে জাপটে ধরতে স্বপ্না ওমাগো বলে চিৎকার করে উঠল। প্রীতি হাসতে হাসতে ছেড়ে দিল স্বপ্নাকে। স্বপ্নার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছে। এখনও দুকপুক আওয়াজ তুলে চলেছে। স্বপ্না ভেবেছিল কোনো ছেলে মানুষ তাকে ধরেছে। এই বুঝি তার প্রাণ পাখি উড়ে যেত। প্রীতিকে হাসতে দেখে গাল টিপে দিয়ে বলল, বিচ্ছু মেয়ে, ভয় পাইয়ে দিয়েছ, এক্ষুনি মরে যেতাম। প্রীতি চোখ টিপে বলল, আমার ভাই তোমাকে মরতে দিবে? মুহূর্তে রক্তিম হয়ে উঠল স্বপ্নার গাল দুটো। খানিকটা লজ্জা পেয়ে বলল, বেশি কথা বলিস তুই। প্রীতি স্বপ্নাকে আরেকটু লজ্জা দেওয়ার জন্যই বলল, তা এবার আমার ভাইয়ের জন্য হৃদয়ের টান আছে তো? টান অনুভব করো, নাকি আমি সবাইকে বলে দিব তুমি ভাইয়াকে বিয়ে করতে চাও না? স্বপ্ন অস্থির হয়ে বলে উঠল, আমি একবারও বলেছি তোর ভাইয়ের জন্য আমার টান নেই? প্রীতি সুর টেনে বলল, ও তাহলে টান আছে? স্বপ্ন নতজানু হয়ে লজ্জা মিশ্রিত হাসি দেয়। প্রীতি স্বপ্নার সাথে কথা বলে রূপকদের বাড়িতে যাওয়া ধরতেই স্বপ্নার মা শোয়া থেকে উঠে আসেন। উনি কিছুতেই প্রীতিকে না খেয়ে যেতে দিবেন না। প্রীতি কোনো মতে শাশুড়ির কথা বলে বেরিয়ে আসে, সোজা শ্বশুর বাড়িতে চলে যায়। আজ রাহাত আর ফারিহা আসবে বাড়িতে। ফারিহাকে বাড়িতে দিয়ে আবার কালি রাহাত চলে যাবে। একদিনে ছুটি নিয়েছে, তাই বিকেলে অফিস শেষে ভাঁজ ধরেছে। হাজরা বেগম দুই ছেলের পছন্দ মতো রান্না করেছেন। রূপক ওনার কাছে থাকলেও তেমন সময় করে তার পছন্দের খাবার রান্না করা হয় না। হাজরা বেগম কোনো কিছুই এক ছেলের জন্য করেন না, দুজনের জন্যই সমানভাবে সবটা করেন। রুবি আর প্রীতি পাশে দাঁড়িয়ে হাজরা বেগমের রান্নায় সাহায্য করছে। খাবারের তালিকায় বেশিরভাগই বিভিন্ন পদের ভর্তা। দুই ভাই ভর্তা পছন্দ করে। প্রীতি মাংস তেমন একটা রান্না করতে পারে না। যতবারই রান্না করতে যায় কিছু না কিছুর কমতি বা বাড়তি হয়ে যায়। তাই আজ হাজরা বেগম নিজেই প্রীতিকে বললেন, মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে মাংস কষিয়ে নেই। স্বামী কী খেতে পছন্দ করে সেগুলো জেনে রাখবে। আমি তো সারা জীবন বেঁচে থাকবো না। মায়ের দায়িত্ব মায়ের কাছে, বউয়ের দায়িত্ব বউয়ের কাছে। প্রীতি মনোযোগ দিয়ে শ্রবণ করলো হাজরা বেগমের প্রতিটি কথা।
হাজরা বেগম প্রীতি দিকে এক পলক তাকিয়ে বলল, আমি মাঝে মাঝে বকাঝকা করলে আমার উপর রাগ হয় তাই না? প্রীতি উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ জানায়। হাজরা বেগম আরসুকে চেয়ে বললেন, তখন কি করতে মন চায়? আমার থেকে আলাদা হয়ে যেতে? কাটা পেঁয়াজগুলো এগিয়ে দিতে দিতে প্রীতি বলে, যখন বাড়িতে ভুল করি তখন মা বকে, আমরা রাগ হই, মাঝে মাঝে মায়ের সাথে তর্কও করি, কিন্তু মা আমাদের খারাপের জন্য কিছু বলে না। মায়ের কথায় রাগ হলেও কি মা আর সন্তানের ভালোবাসা কমে যায়? মায়ের থেকে কি আমরা আলাদা হয়ে যাই? এরকম ভুল করলে শাশুড়ি বকা দিবে, তাই বলে শাশুড়ি থেকে কেন আলাদা হব? আমি ভুল করলে আমাকে শিখিয়ে দিবেন আম্মা। সব মানুষ সব কিছু পারে না, কেউই সব দিক থেকে পরিপূর্ণ নয়। আপনি আমার আরেকটা মা, তাই নিজের মেয়ের মতো আমাকে শাসন করে শিখিয়ে নেবেন সব কিছু। হাজরা বেগম তৃপ্তির হাসি দিলেন। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, দুই ছেলের জন্যই তিনি খাঁটি হিরে আনতে পেরেছেন। শুধু রূপে গুণে সুন্দরী হলেই চলে না, দিল সাফ থাকলে তবেই তাকে আসল সুন্দরী বলা যায়। হাতে হাতে সব কাজ এগিয়ে দিয়ে প্রীতি হাজরা বেগমকে পাঠিয়ে দিল ফ্রেশ হয়ে নিতে, রান্নাঘরও গুছিয়ে নিবে। হাজরা বেগম দ্বিরক্তি করলেন না। রুবি এতক্ষণ রান্না করে দাঁড়িয়ে হাজরা বেগমের আর প্রীতির ভালোবাসা দেখল মন্ত্রমুগ্ধের মতো। ছোটবেলা থেকে মাকে কাছে পায়নি, বোঝ হওয়ার পর থেকে শুনে এসেছে ওর মা মৃত, তাই মায়ের ভালোবাসা কাকে বলে সেটা রুবির জানা নেই। প্রথম প্রথম হাজরা বেগম অনেক মায়া করতেন তাকে, কিন্তু যেদিন রূপকের বউ হওয়ার পরিচয় দিল সেদিন থেকে কেমন যেন হয়ে গেছেন। এমনিতে কিছু বলেন না, কিন্তু স্নেহ করাটা ছেড়ে দিয়েছেন। রান্নাঘর গুছিয়ে প্রীতি চলে গেল গোসল করতে। রাত হলেও রান্নাঘরে থাকায় শরীর কেমন নোংরা লাগছে, শরীর দিয়ে যেন আগুন বের হচ্ছে। এরকম অস্বস্তি নিয়ে রাতে ঘুমও হবে না। রূপক বাসায় নেই, সামনের দোকানে গিয়ে বসেছে। 1 ঘন্টায় 4 কাপ চা শেষ করলো 15 মিনিট অন্তর অন্তর। রং চা শরীরের জন্য বেশ ভালো, উপকারী। মাথা ব্যথার জ্বর থাকলে তখন চা খেলে অনেকটা আরাম পাওয়া যায়। 5 নাম্বার কাপের চায়ে শেষ চুমুক দিয়ে রূপক বাসার দিকে হাঁটা ধরল। প্রীতি গোসল করে বেরিয়েছে, রুমে হেঁটে হেঁটে চুল মুছতেছে। তখনই রূপক রুমে প্রবেশ করল। প্রীতিকে ভেজা চুল মুছতে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল পলকহীনভাবে। ব্লাউজের অনেকখানি জায়গায় চুলের পানিতে ভিজে একাকার। চুল সামনে নিয়ে মোছার কারণে ফিট উন্মুক্ত। রূপক নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, যাওয়ার শেষ মুহূর্তে এই মেয়ে নেশা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে আমি কোনো নেশা করতে চাই না, নো। পরক্ষণে প্রীতিকে ধমক দিয়ে বলল, তুমি এখন গোসল করেছো কেন? প্রীতি ঘন ঘন চোখের পলক ফেলে বলল, আমি রান্না করেছিলাম, গরম লাগছিল বলে গোসল করেছি। আপনি কখন এলেন? রূপক আরেক দিকে মুখ ফিরিয়ে মিহি কণ্ঠে বলল, এখনই আসলাম। আবারও ধমকে সুরে বলল, তাড়াতাড়ি চুল মুছে মাথায় কাপড় দাও। প্রীতি মুখ কালো করে বলল, এমন ধমকাচ্ছেন কেন? আমি আবার কি দোষ করলাম? রূপক বিড়বিড় করে বলে, বড় ধরনের অপরাধ করে এখন নিজে জিজ্ঞেস করছো আমি কি দোষ করলাম? এই মেয়েটার জন্য অনুভূতির জন্মাতে কে বলেছিল? নিজেকে সংযত রাখায় দায়ী হয়ে পড়েছে। প্রীতি কিছু না বুঝতে পেরে বলল, কি বলছেন? রূপক জবাব না দিয়ে প্রীতির হাত থেকে তোয়ালে কেড়ে নিয়ে ওকে গড়িয়ে দিল। দ্রুত চুল মুছিয়ে দিয়ে বলে, আবার মাথায় গোমটা দিয়ে রাখো। প্রীতি ব্যাবাচাকা খেয়ে গেল। কি হচ্ছে সব? মাথার উপর দিয়ে যাচ্ছে। নিচ থেকে অনেকজনের কথার আওয়াজ শোনা যাচ্ছে। ফারিহার রাহাত বোধহয় চলে এসেছে। প্রীতি দ্রুত নিচে নেমে আসে। রূপকও আস্তে আস্তে নেমে আসে। ফারিহা আবার সবার সাথে কুশল বিনিময় করে আবার প্রীতিকে জড়িয়ে ধরল। প্রীতিও জড়িয়ে ধরল। ফারিহা আগের চেয়ে আরও সুন্দরী হয়ে গেছে। এক একজনকে এক এক জায়গায় আবহাওয়ায় মানিয়ে যায়। রাহাত প্রীতিকে বলল, দেখো তো আজ আমাদের 2 ভাইকে আলাদা করতে পারো কি না? প্রীতি মাথা নিচু করে হাসল। প্রথম দিনের ঘটনা মনে পড়তে খানিকটা লজ্জা পেল। তার প্রিয় মানুষটাকে সে 1000টা রূপকের মাঝ থেকেও খুঁজে বের করতে পারবে। আগে মানুষটা অচেনা থাকলেও এখন সম্পূর্ণ মানুষটাই তার চেনা। রূপকের বাবা গলা জেড়ে বললেন, এসেছো আবার ফ্রেশ হয়ে নাও, খেয়ে রেস্ট করবে, কথা কালকেও বলতে পারবে। রাহাত আর ফারিহা চলে গেল নিজেদের ঘরে। প্রীতি সব খাবার টেবিলে এনে রাখছে। রুবি নিচে নামেনি। হাজরা বেগমও নিজের ঘরে গেছেন। কেউ দেখেনি রূপক প্রীতির সাথে হাতে হাতে তরকারির বাটিগুলো এনে টেবিলে রাখছে। প্রীতি আরসোকে চেয়ে বলল, আপনাকে আমি বলেছি আমাকে সাহায্য করুন। রূপক প্রীতির কথায় পাত্তা না দিয়ে বলল, আমার মন চাইল তাই করেছি। প্রীতি আলগোছে হাসে। তা দেখে রূপকও হাসল। সবাই আসার আগে আগেই সব কিছু টেবিলে নিয়ে আসা শেষ। রূপক চেয়ার টেনে বসে পড়ল। একে একে সবাই নিচে নামল। হাজরা বেগম সব টেবিলে রেডি দেখে বলল, এরই মধ্যে সব নিয়ে এসেছ? ফারিহা খাবারের বাটি হাতে নিল খাবার বাড়তে। হাজরা বেগম বসিয়ে দিয়ে বললেন, কাল থেকে করিও, আজ আমি করে নিচ্ছি। প্রীতি তুমিও বসো।
প্রীতি না করে দিয়ে বলল, সবাই খেয়ে উঠুক, আমি আপনার সাথে পরে খাবো। পারিহ আর বসলো না। বউ শাশুড়ি তিনজনে মিলিয়ে খাবার বাড়ছে। প্রত্যেক রমণী তার স্বামীর পেট ভর্তি করায় ব্যস্ত। অনেকদিন পর সবাই তৃপ্তি করে খাচ্ছে। পছন্দের খাবার বলে কথা। কি সুন্দর দৃশ্য। রুবির একবার মনে হলো, তরুণ আর ওর সম্পর্কটা স্বাভাবিক হলে নিশ্চয়ই এরকম দৃশ্য তার বেলায়ও দেখা যেত। পরক্ষণে সব কিছু মনে পড়তে নিজেকে সংযত করে নিল। শত্রুরা কখনো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। খাওয়ার পর্ব শেষে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। রূপক প্রীতিকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে মনে আউড়ে যাচ্ছে, বিদেশে গেলে প্রীতি নামক কোলবালিশটা সে কোথায় পাবে। ছাদে দাঁড়িয়ে আছে প্রীতি। মাঝি কেটে গেছে এক সপ্তাহেরও বেশি কিছুদিন। আজ রাতেই রূপক রওনা হবে ঢাকার উদ্দেশ্যে। কাল সকালেই ফ্লাইট। নিঃশব্দে দৃঢ়পায়ে সিঁড়ি ভেঙিয়ে ছাদে এসে পৌঁছালো রূপক। গড়ের প্রতিটি আনাচে কানাচে খুঁজেও যখন প্রীতিকে পেল না, তখনই বুঝতে পারল প্রীতি ছাদেই আছে। নিষ্পপ কণ্ঠে ডেকে উঠল রূপক, প্রীতি। পেছন ঘুরে তাকালো প্রীতি। অভিব্যক্তি শান্ত শিথিল। উদাসীন চোখে চেয়ে রইল রূপকের মুখপানে। ঠোঁটে বলি নেই। রূপক কয়েক পা এগিয়ে প্রীতির সাথে রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালো। নির্বোধের ন্যায় প্রশ্ন ছুড়ল, একটু পরে চারদিকে আজান হবে, এখনও ছাদে দাঁড়িয়ে আছো কেন? প্রীতি নির্বিকার কণ্ঠে জবাব দিল, ভালো লাগছে না তাই দাঁড়িয়ে আছি। মুখের উপর উড়ে যাওয়া খোলা ছোট চুলের এলোমেলো ভঙ্গি পরক করে হাত এগিয়ে কানের পাশে চুলগুলো গুজে দিল রূপক। প্রীতির কোনো নড়বড় হলো না। প্রীতির উদাসীন ভাব দেখে রূপক প্রশ্ন করল, মন খারাপ করছে? না, মন খারাপ কেন হবে? প্রীতির উত্তরে সন্তুষ্ট হলো না রূপক। বুকের ভিতর জ্বর বয়ে গেল। মুষলধারা বৃষ্টি নামার আগে পরিবেশ যেমন ভয়ঙ্কর থাকে, ঠিক তেমন জ্বর বয়ে যাচ্ছে রূপকের ভিতরে। বক্ষস্থলে সিনসিনে ব্যথার আবাস। শুকনো ডোক গিলে মুহূর্তেই প্রীতিকে টেনে নিল পাঁজরের মাঝে। শক্ত হাতের বাঁধনে চেপে রাখল প্রীতির মাথা। প্রশস্ত বুকে মাথা রেখে তার লাভ ডাব শব্দ শুনতে পাচ্ছে প্রীতি। অনুভব করতে পারছে তীব্র শব্দ শুধু তার নামে। কথাটা ভাবতেই শরীরে তীব্র ঝাঁকুনি ধরল। এতক্ষণ যে ভালো লাগা ছিল সেটা মুহূর্তেই কেটে গেছে। আবার কবে এই শব্দ তার কানে পৌঁছাবে? কবে মানুষটির বুকে মাথা রেখে শান্তি অনুভব করতে পারবে? বুকের কাছে শার্ট খামছে ধরে ফুপিয়ে উঠল প্রীতি। রূপক নিশ্চুপ, মুখে কোনো রা নেই। ভিতরে ভিতরে রক্তক্ষরণ হচ্ছে তার বুকে। ভালোবাসা এমন কেন হয়? কেন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় হৃদয়কে? প্রীতির চুলের বাজে হাত গুলিয়ে দেয় রূপক। প্রীতি মাথা তুলে তাকাতেই রূপকের চোখে চোখাচোখি হয়। এখনও পুরোপুরিভাবে অন্ধকার নামেনি। আবসা আলোয় চোখের মনিতে বেশি ওঠে প্রীতির মুখখানি। ঢিলে করা খোফা করায় তা ঘাড়ে এসে ঠেকেছে। সামনের দিকে চুলগুলো বড্ড বেহায়া হয়ে যাচ্ছে। যতই কানের পিছনে গোজা হোক, তারা অবাধ্য হয়ে বিচরণ করছে চোখে মুখে। মায়াবী আঁখি জগল সে আছে নির্বিশেষে। পলক ফেলবার চেষ্টা করছে না। গরমের মধ্যে উষ্ঠজোড়া কেমন শুকিয়ে রুক্ষ হয়ে আছে। কিছু একটা চুম্বকের মতো আকর্ষণ করছে রূপককে। গোরের মাঝে এগিয়ে যায় প্রীতির সান্নিধ্যে। হালকা ঝোঁকে অদরে অদর ছোয়ালো। দুই জোড়া অধর একে অপরের সাথে ঠেসে আছে। প্রীতির চোখ জোড়া বন্ধ করে নেয়। চারদিকে সুমধুর কণ্ঠে আজানের শব্দধ্বনি হতে প্রীতি ছিটকে দূরে সরে যায়। চোখে মুখে সংকোচ, লজ্জার আভাব। আর এক মুহূর্ত ছাদে না দাঁড়িয়ে দৌড়ে ছাদ থেকে নেমে যায়। প্রীতি যাওয়ার পানি তাকিয়ে লম্বা দীর্ঘশ্বাস ছাড়ে রূপক। নিজেকে কেমন অনুভূতি শূন্য লাগছে। বোতা অনুভূতিগুলোকে অনুভব করতে পারছে না। রূপকের জামা কাপড় সব আগেই গোছানো হয়ে গেছে। রূপক একটা স্মার্টফোন বের করে প্রীতির দিকে বাড়িয়ে দেয়। শান্ত আর মিহি কণ্ঠে বলল, এটাতে সব ঠিক করে দেওয়া আছে। আমার সাথে ভিডিও অডিও যেভাবে ইচ্ছে কথা বলতে পারবে। প্রীতি হাত বাড়িয়ে ফোন নিয়ে নেড়ে ছেড়ে দেখে। দুর্বোধ্য হাসল। ফোনের স্ক্রিন অন করতে তাদের বিয়ের দিনের একটা ছবি সামনে ভেসে ওঠে। প্রীতির ঠোঁটের কোণ আরও প্রসারিত হলো। খাবার খাওয়ার জন্য হাজরা বেগম হাঁক ছেড়ে ডাকলেন। ওনার মনটাও বেশি আছে। মায়ের মন। এক ছেলে এমনিতেই দূরে থাকে, এবার অন্যজনও দূরে চলে যাচ্ছে মায়ের কাছ থেকে। গোপনে অশ্রু বিসর্জন দিয়েছিলেন তিনি, কিন্তু ছেলের সামনে কাঁদবেন না, এক ফোঁটাও না। নিজেকে শক্ত রাখলে রূপকও শক্ত থাকবে। পুরুষদেরকে আমরা যতই কঠিন বলি না কেন, প্রিয় মানুষগুলোর জন্য তারা কঠিন নয়। তাদের চোখে নোনা পানির ক্ষরণ হয় না ঠিকই, কিন্তু অন্তরের ক্ষরণ ঠিকই হয়। দুমড়ো মুচড়ে যায় হৃদয়। খাবারের জন্য ডাক পড়তে সবাই নিচে নেমে আসে। হাজরা বেগম নিজ হাতে তুলে খাইয়ে দিলেন রূপককে। বাড়িতে প্রীতির পরিবারও আছে।
সবার খাওয়া দাওয়া পর্ব শেষ হলো। প্রীতি কাজে হাত লাগাতে গেলে ফারিহা বাধা দিয়ে বলে ওঠে, তুমি এখন ঘরে যাও, এদিকটা আমি সামলে নিব। হাজরা বেগমও ইশারায় প্রীতিকে যেতে বললেন। প্রীতি একেবারে শক্ত নির্লিপ্ত রইল। রূপক ভেবেছিল প্রীতিকে সামলাতে তার কষ্ট হবে, তাই নিজেকে শক্ত করার মনস্থির করল। কিন্তু না, প্রীতিকে তার চেয়েও কঠিন দেখা যাচ্ছে। রূপক কিছুটা নরম হলো, মোলায়েম কণ্ঠে বলল, মন খারাপ করো না, আমি যাওয়ার পর কাঁদবে না, সবার কথা শুনে চলবে। কলেজ থেকে সোজা বাড়ি ফিরবে, আমার অনুমতি না নিয়ে কোথাও যাবে না, সময় মতো খাবার খাবে, আমার ফোন ধরবে। প্রীতি ইচ্ছে না থাকা সত্ত্বেও হেসে ওঠে। রূপককে আশ্বস্ত করে বলে, আমি মোটেও কাঁদব না, এখানে মন খারাপ করার কি আছে, আপনি তো আবার চলেই আসবেন। রূপক তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল প্রীতির দিকে। প্রীতি যে তাকে আশ্বাস দেওয়ার জন্য মিথ্যে হাসছে তা রূপক জানে। রূপক চলে যাওয়ার পর প্রীতি কাঁদবে, খুব করে কাঁদবে, সেটা রূপকও জানে। রূপককে ধারালো চোখে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে দিল প্রীতি। রূপক নিচ থেকে একবার জড়িয়ে ধরল প্রীতিকে। পিঠে প্রীতির হাতের ছোঁয়া পেতে শক্ত হয় রূপকের হাতের বাঁধন। সবার কাছ থেকে বিদায় নিয়ে রূপকের বাবা রূপককে নিয়ে বের হলেন। উনি ঢাকা পর্যন্ত যাবেন বলে মনস্থির করলেন। কালকের দিনটা রাহাতের বাসায় কাটিয়ে তবেই বাড়ি ফিরবেন। গাড়িতে পেছনের সিটে বাবা ছেলে চুপচাপ বসে আছে। কারো মুখে রা নেই, না আছে ঘুম। রূপক উদাসীন চোখে রাস্তার দিকে নজর রাখল। ইচ্ছে করছে এক ছুটে প্রীতিকে নিয়ে পিঞ্জরে আটকে রাখতে। সব কিছু আবেগ দিয়ে হয় না, সব কাজে আবেগকে প্রশ্রয় দিলেও চলে না। বুকে পাথর চেপে চলল নতুন গন্তব্যে। প্রীতির বাবা মা আজ রাত রূপকদের বাড়িতেই কাটাবেন। হাজরা বেগম নীরবে চোখের জল বিসর্জন দিচ্ছেন। প্রীতি এতক্ষণ নিজেকে দমিয়ে রেখেছিল, চোখের বানি আর বাদ মানছে না। মুখে হাত চেপে পুপিয়ে ওঠে, বুক ভারী হয়ে উঠেছে। ক্ষণে ক্ষণে কান্নার মাত্রা বেড়ে যাচ্ছে। আটকে যাওয়া কণ্ঠে হাউমাউ করে কেঁদে উঠে বলে, আমি কাঁদছি, দেখুন না, আমি খুব কাঁদছি আপনার জন্য, কষ্ট হচ্ছে তো আমার, কেন গেলেন আপনি? রাতে আর প্রীতির ঘুম হলো না, সারা রাত কেঁদে বালিশ ভিজিয়েছে। আধার ডিঙিয়ে যখন মদিনীর বুকে বোরের আগমন ঘটল, সেই সময়টাতে দুচোখের পাতা ভারী হয়ে এলো প্রীতির। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হলো না। দরজার কড়াঘাতে ঘুম ছুটে পালিয়ে গেল। একটু পরে রূপক বিমানে উঠবে, তাই এখন সবার সাথে একবার কথা বলে নিতে চাচ্ছে। প্রীতি দরজা খুলে দিতে হাজরা বেগম প্রীতির হাতে ফোন ধরিয়ে দিয়ে চলে গেলেন। প্রীতির চোখ মুখ ফুলে আছে, চোখের ভিতরে সাদা অংশ রক্ত জবার মতো লাল হয়ে আছে। ফোন কানে ধরতে রূপক জিজ্ঞেস করলো, কেমন আছো? প্রীতির নিরুত্তর রইল। রূপক চুপ থেকে আবার জিজ্ঞেস করলো, তোমার ফোনে কল দিলাম, ধরলে না কেন? এবারেও প্রীতি নিরুত্তর। রূপক পিছলে হাসি দিয়ে বলল, কথা বলবে না? মিয়ে যাওয়া কণ্ঠে প্রীতি বলল, ফুসে গিয়ে ফোন করবেন। বাড়তি এক বিন্দুও কথা বলল না। ঠোঁট এলিয়ে হাসল রূপক। প্রীতি কথা বলছে না দেখে নিজে আর কথা বাড়ালো না, রেখে দিল কল। মন বিষিয়ে থাকলেও প্রীতি সবার সামনে হাসি খুশি থাকছে, মন মরা ভাবটা কাউকে দেখাচ্ছে না। বাবা মা চলে গেলেন ঘণ্টাখানেক হলো। সবার মন মেজাজ ভালো নেই ভেবে ফারিহা একাই রান্না বসিয়ে দেয়। তার সাথে যোগ হলো প্রীতি। ফারিহা না করলেও প্রীতি শুনিনি। ওর মনে হচ্ছে সবার সাথে থাকলে, কাজে মন দিলে একটু হলেও রূপককে মন থেকে দূরে রাখতে পারবে। স্বপ্নার ফারুকের ভালোবাসা দিন দিন বেড়ে চলছে, কিন্তু তার প্রকাশ ঘটছে কম। স্বপ্নার ভালোবাসা একেবারেই অপ্রকাশ্য। কবে যে ফারুককে নিজের সবটা দিয়ে বসে আছে সে টেরই পেল না। তার ভালোবাসা অবক্তই রয়ে গেল। সে মনস্থির করলো যেদিন লাল টুকটুকে শাড়ি পরে ফারুকের ঘরে পা রাখবে, সেদিন ফারুককে মন উজাড় করে ভালোবাসবে। তখন আর ভালোবাসাগুলো তার একান্ত ব্যক্তিগত না রেখে ফারুকের জন্য উন্মুক্ত করে দিবে। এখন ফারুকের চোখে চোখ রাখতে কেমন সংকোচ হয়, অস্থিরতা বেড়ে যায়। অন্তরিক্ষ স্বচ্ছ, তারকারা জল জল করে উঠেছে। চারদিকে বহুতল অট্টালিকা বিরাজমান, রং বেরঙের লাইটের আলো জ্বলছে রাতের শহরে। রাস্তায় দামি দামি গাড়ি চলাচল করছে, যানবাহনের শব্দ কানে এসে বাজছে। একটা অ্যাপার্টমেন্টের 7 তলার বেলকুনিতে দাঁড়িয়ে আছে রূপক। এয়ারপোর্টের ঝামেলা শেষ করে বাসায় এসে গায়ে জামা কাপড় ছাড়িয়ে নিয়েছে। নতুন সিম সেট করে ফোন হাতে নিল বাড়িতে কল দেওয়ার জন্য। বাবা মাকে জানিয়ে দিয়ে আবার প্রীতিকে কল দিল। প্রীতি এতক্ষণ ফোন হাতে নিয়ে বসেছিল কখন রূপক কল দিবে। অবশেষে তার অপেক্ষার অবসান ঘটিয়ে রূপকের কল আসলো। কল আসতেই রিসিভ করে কানে ধরল। দুজনেই নিঃশব্দ, নিস্তব্ধতা বিরাজ করছে দুজনের মাঝে। শুধু একে অন্যের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পারছে। দূর থেকে অনুভব করছে একে অপরকে। প্রীতি কাঁপা কাঁপা গলায় বলল, রূপক। সাথে সাথে রূপক চোখ বুজে নিল।
ঠোঁটে লেগে আছে এক সিলতে হাসি। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রিয়তমা। এটা গল্পের দ্বিতীয় অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।